ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অধ্যায় থেকে। এখানে প্রশ্ন উত্তর পর্ব, ঠিক আছে, যেখানে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান হচ্ছে 1। এবারে তার আগে বলি যে তোমরা যদি তোমাদের ম্যাথামেটিক্সে মানে গণিতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে গণিতের জন্য তোমাদের একটা চ্যানেল আমাদের আছে। সেই চ্যানেলে তোমরা গিয়ে সেগুলো তোমাদের সমস্যার সমাধান করতে পারো। মানে সেখানে আমরা তোমাদের প্রতিটি অধ্যায় অনুযায়ী তার সমাধান আমরা করে দিচ্ছি এবং অধ্যায়ের কনসেপ্টগুলোও সেখানে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কোনো অধ্যায় সম্পর্কে, সেই অধ্যায় জানার, কনসেপ্ট ক্লিয়ার করার, তাহলে কমেন্ট করো, আমি সেই অধ্যায়গুলো আগে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখো, এই চ্যানেলটার নাম হলো, এখানে দেওয়া আছে দেখো, গণিতের লার্ন ম্যাথ হ্যাপিলের। এটা শুধুমাত্র গণিতের উপরে চ্যানেলটা। এই চ্যানেলে তোমরা গিয়ে মানে যদি নতুন হও, তোমরা যদি না জেনে থাকো এখনও পর্যন্ত, নতুন যদি হও, তাহলে তোমরা ইউটিউবে গিয়ে এই যেটা @লার্ন ম্যাথ হ্যাপিলি বলে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে, আর এটা হলো তার লোগো। সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রায় হয় না। এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। গ্রীষ্মকালেই ঝড় বৃষ্টি মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। এবার সবসময় না হোক, কিন্তু গ্রীষ্মকালে এটা হয়। তারপর বর্ষাকালের মেঘ থেকে বজ্রপাত কম ঘটে। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। বর্ষাকালে যে মেঘ হয় সেখানে বজ্রপাতটা কম হয়। বৃষ্টিটা হয় ঠিক আছে বর্ষাকালে, কিন্তু সেখানে বজ্রপাতটা কম ঘটে। তারপর কোনো সময় উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। কোন সময়? এটা কোন সময় হয়? এটা হচ্ছে শীতকালে। ঠিক আছে, শীতকালে এই জিনিসটা দেখবে। তুমি যদি লক্ষ্য করো, যখন জামাকাপড়গুলো খুলবে তখন লোমগুলো খাড়া হয়ে যায়। তারপরে অন্ধকার ঘরে শীতের রাতে নাইলনের মশারিতে উলের চাদর বা সোয়েটার দিয়ে বেশ তাড়াতাড়ি বোলানো হলে তুমি কি দেখতে পাবে ও শুনবে? অন্ধকার ঘরে যদি তুমি এটা করো, তাহলে দেখতে পাবে যে মশারির গায়ে ছোট ছোট আগুনের ফুলকি দেখা যাবে এবং একটা ক্ষীণ চিরচির শব্দ শোনা যাবে। তবে দুটো যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ কোষ বা যেটাকে ড্রাই সেল বলি সেটা ব্যবহার হয়, যেমন টর্চ, রেডিও, এটা। তারপরে পাথর ও ধাতুর প্রবল ঘর্ষণে উত্তপ্ত ছোটো ছোটো ধাতুর টুকরোগুলো ফুলকির আকারে ছিটকে বেরোয়। ঠিক আছে, মানে পাথরের তৈরি আর ধাতু তৈরি কোনো বস্তু যখন ঘর্ষণ করা হয় তখন ছোটো ছোটো ফুলকির আকারে বের হয়। যেমন ধরো যেখানে শান দেওয়া হয়, কোনো ধাতুর তৈরি বস্তু যখন শান দেওয়া হয় দেখবে সেখান থেকে ফুলকির আকারে বার হয়। ঠিক আছে, এবারে বলা হচ্ছে যে এটা কি তড়িৎ স্ফুলিঙ্গ? বলা হচ্ছে যে ছিটকে যেটা বেরোয় এগুলো কি তড়িৎ স্ফুলিঙ্গ? উত্তর হবে না, এগুলো তড়িৎ স্ফুলিঙ্গ নয়। পরবর্তী প্রশ্ন, যে রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে তাকে কি বলে? তাকে বলা হয় পেন্টোগ্রাফ। তারপর বজ্র হলো খুব বড় ধরনের তড়িৎ স্ফুলিঙ্গ। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হলো সত্য, খুব বড় ধরনের একটা তড়িৎ স্ফুলিঙ্গ। পরমাণু থেকে বেরিয়ে পড়া ইলেকট্রন অথবা কোনো আয়ন সেটা পরমাণুতে বেরিয়ে পড়ে না, অথবা কোনো আয়ন বায়ুতে ভাসমান খুব সূক্ষ্ম ধূলিকণা বা জলকণার গায়ে আশ্রয় নিলে সেই কণাটি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে কোন ধরনের তড়িৎ আধান জমে? এটা হবে ঋণাত্মক তড়িৎ আধান জমে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ঋণাত্মক আধানে আহিত চিরুনির প্রভাবে ছোট কাগজের টুকরোর যে দিকটি চিরুনির কাছে আছে সেখানে কোন আধান জমবে? সেখানে হলো ধনাত্মক আধান জমবে। ওটা যেহেতু ঋণাত্মক আধান, ঠিক আছে, ঋণাত্মক আধানে আহিত বস্তু হলে ধনাত্মক আধান জমবে। ঠিক আছে, যদি ধনাত্মক আধানে আহিত বস্তু হতো তাহলে ঋণাত্মক আধান জমতো। বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। আর সম আধান যদি একই আধান হয়
মানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস সমাধান পরস্পরকে বিকর্ষণ করে। তো পরিবাহী তার ছাড়াও তড়িৎ প্রবাহ ঘটতে পারে, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, শূন্য মানে বায়ু প্রবাহে বায়ুতেও মানে তার ছাড়া তড়িৎ প্রবাহ করতে পারে, তবে সেটা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ স্থায়ী হয় না। পরিবাহী তার ছাড়াও তড়িৎ প্রবাহ ঘটতে পারে। তারপর কোষের দুপ্রান্ত পরিবাহী তার দিয়ে জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে কেন? কারণ কি? কারণ কোষের দুপ্রান্তে বিভব পার্থক্য থাকে। ঠিক আছে, বিভব পার্থক্য থাকে বলেই কোষের দুপ্রান্তে পরিবাহী তার জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে। বিভব পার্থক্য ছাড়া তড়িৎ প্রবাহ সম্ভব নয়, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, বিভব পার্থক্য ছাড়া তড়িৎ প্রবাহ সম্ভব নয়। বিভব পার্থক্য থাকলেই তবেই একমাত্র তড়িৎ প্রবাহ ঘটবে, তাছাড়া কিন্তু তড়িৎ প্রবাহ কখনো যাবে না যদি পার্থক্য না থাকে। যেমন ধরো উঁচু নিচু যদি না হয়, তাহলে জল উঁচু থেকে নিচের দিকে কখনো আসবে না। ঠিক আছে, সেরকম বিভব পার্থক্য মানে কম বেশি না হলে একদিক থেকে আরেক দিকে যাবে না, তড়িৎ একদিক থেকে আরেক দিকে যাবে না। যদি দুদিকে তড়িৎ সমান থেকে যায়, তাহলে বিভব পার্থক্য সমান হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার আর তড়িৎ প্রবাহ ঘটবে না। দুটো তার একটা এলইডি বাল্বে জুড়ে তার দুটোর খোলা প্রান্ত একটা ড্রাই সেলের দুই প্রান্তে চেপে ধরলে, যে কোনো দুটো তারকে একটা এলইডি বাল্বের এলইডি বাল্বের দুটো প্রান্তে জুড়ে যে প্রান্তে দুটো খোলা আছে সেটাকে কী করলে, দুই প্রান্ত চেপে ধরলে, ড্রাই সেল যে দুটো খোলা আছে সেগুলো কি একটা ড্রাই সেল মানে তড়িৎ কোষের দু প্রান্তে চেপে ধরলে, তাহলে কী হবে? বাল্বটি জ্বলে ওঠে। ঠিক আছে, তা সেটা কেন হয়? কারণ হচ্ছে যে বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তাই তো, তড়িৎ প্রবাহ হয় বলেই এটা জ্বলে ওঠে। এবারে একটা 100 ওয়াটের বাল্ব বাড়িতে জ্বালিয়ে রাখলে তার মধ্যে দিয়ে যতটা তড়িৎ প্রবাহ যায় তার থেকে প্রাকৃতিক তড়িৎ প্রবাহের মোট পরিমাণ কত গুণ বেশি? মানে 100 ওয়াটের বাল্ব বাড়িতে জ্বালিয়ে রাখলে যেটা তড়িৎ প্রবাহ, যত পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, প্রাকৃতিক তড়িৎ প্রবাহ তার থেকে কত গুণ বেশি? ঠিক আছে, এটাই প্রশ্নটা হচ্ছে, দেখ উত্তরটা কী হবে? উত্তরটা হবে প্রায় 4000 গুণ বেশি। 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? প্রায় 4 লক্ষ ভোল্ট। ঠিক আছে, 4 লক্ষ ভোল্ট। কত ড্রাই সেল পরপর সাজালে তার দুপ্রান্তের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য তৈরি হবে? ওই যে 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য তৈরি হতে গেলে কত ড্রাই সেল সাজালে সেটা তৈরি হবে? সেটা হচ্ছে দেখো, প্রায় 2,70,000 ড্রাই সেল যদি পরপর সাজানো যায়, তাহলে ওই রকম বিভব পার্থক্য তৈরি হবে দুপ্রান্তে। কে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে এর বিভব পার্থক্য বজায় রাখে? ঊর্ধ্বাকাশ মানে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে, উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে যে বিভব পার্থক্য সেটা বজায় রাখে কে? সেটা হলো বজ্রপাত। বজ্রপাত হয় বলেই হয় প্রাকৃতিক তড়িৎ কোষ, যেটা বজ্রপাত বলা হয় তাকে। এটা হলো প্রাকৃতিক তড়িৎ কোষ। বজ্রপাতের ফলে উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে কোন তড়িতে আহিত হয়? বজ্রপাতের ফলে উপরের আকাশ আর ভূপৃষ্ঠ, মানে উপরের আকাশ কোন তড়িতে আহিত হয় আর ভূপৃষ্ঠটা কোন তড়িতে আহিত হয়, সেটা জানতে চাইছে কে কোন তড়িতে আহিত হয়। দেখো, ভূপৃষ্ঠ ধনাত্মক তড়িতে আর উপরের আকাশ ঋণাত্মক তড়িতে, না, ভূপৃষ্ঠ ঋণাত্মক তড়িতে আর উপরের আকাশ ধনাত্মক তড়িতে আহিত হয়। এবার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবী জুড়ে রোজ কত ঝড় বৃষ্টি হয় যা থেকে কী হয়? প্রচুর বজ্রপাত হয়। সেটা হলো প্রায় 40,000 পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী জুড়ে প্রায় 40,000 বজ্রপাত হয়ে থাকে প্রায়। ঠিক আছে, এবারে মেঘে মেঘে ঘর্ষণে বা মেঘের জলকণাগুলোর ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়, এটা হলো মিথ্যা। ঠিক আছে, মেঘে মেঘে ঘর্ষণে কখনো এটা হয় না। আমাদের ধারণা এটাই হয় যে মেঘে মেঘে ঘর্ষণ ওটা তৈরি হয়েছে, এটা সত্য নয়। ঠিক আছে, এটা মিথ্যা। দুটি ভিন্ন পদার্থের তৈরি বস্তুর ঘর্ষণে স্থির তড়িৎ তৈরি হয়, এটা হলো সত্য না মিথ্যা? এটা হলো সত্য। দুটো ভিন্ন পদার্থের তৈরি বস্তুর ঘর্ষণে, ঠিক আছে, দুটো ভিন্ন পদার্থের তৈরি বস্তু হলে তবেই কিন্তু তাদের ঘর্ষণে স্থির তড়িৎ, মানে এই তড়িৎ যেটা আমরা উৎপন্ন হচ্ছে, এই যে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, মেঘ আর মেঘ তো তাহলে এই একই বস্তু ওটা, তাই একই বস্তুর মধ্যে ঘর্ষণে কখনও মেঘটা আহিত হয় না। ঠিক আছে, যখন দুটো ভিন্ন পদার্থ হয় তখনই তাদের মধ্যে ঘর্ষণে একে অন্যে আহিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো, ঝড়ের মেঘের উচ্চতা কত হয়? ঝড়ের মেঘের উচ্চতা মানে কত উচ্চতায় ঝড়ের মেঘ তৈরি হয় আর কি? ঝড়ের মেঘের উচ্চতা হলো 12 থেকে 13 কিলোমিটার বা তার থেকে বেশি। ঠিক আছে,
12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় কিন্তু ঝড়ের মেঘটা তৈরি হয় বা তার থেকে বেশি। তাহলে এই ছিল 25টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। এবারে পরবর্তী ভিডিও জন্য তোমরা অপেক্ষা করো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও চলে আসবে। ভালো দেখো।